আমাদের ল্যাব পরীক্ষা হবে নেক্সট ক্লাসে আমরা একটা ল্যাব করি বুঝেছেন নেক্সট আমরা কি ল্যাব নিয়েছিলাম একটা নেক্সট ক্লাসে একটা ল্যাব করি সবাই কাজ শুরু করবে ল্যাব ক্লাসে 100% পেমেন্ট দিতে হবে রেট কত all আচ্ছা দেখো একটা রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ডাইসের স্ট্রাকচার গণিত দশা আগে ছিল মনে আছে জি স্যার বাস ভিডিও বুঝছো আচ্ছা লাস্ট ক্লাসে আমরা এই স্ট্রাকচারাল প্রপার্টিজ আর জেনারেল প্রপার্টিজ এগুলো পড়ছিলাম একটা জেনারেল ডাই হিসাবে কথা যদি আমরা চিন্তা করি একটা রিঅ্যাক্টিভ ডাইসের বেসিক্যালি কি ধরনের ডাই স্ট্রাকচার যদি বলি তাহলে নরমালি কি কি থাকে ওটা শুধু জিরো তোমার কাছে একটা ক্রোমোজোম থাকে একটা মেইন বডিটা ক্রোমোজোম যেটাকে আমরা ডি অথবা ডাই পার্ট বলতেছি তাই না জি স্যার আর ওয়াটার সলিউবল তাই না জি স্যার ওয়াটার সলিউবল এটা আমরা কি যে বলছি না আচ্ছা ক্রোমোজোম গ্রুপ তাই না একটা ডাই
এটাকে যদি আমরা সিম্পলি লেখার চিন্তা করি তাহলে W D Q তারপর কি আছে R G এরপর হচ্ছে X W হচ্ছে তোমার কি ওয়াটার সলিউশন D হচ্ছে কম্পাউন্ড সহজে ড্রাই Q টা হচ্ছে তোমার বেসিক Q টা হচ্ছে বেসিক গ্রুপ আর C টা হচ্ছে তোমার এই যে এটা রিঅ্যাক্টিভ X হচ্ছে তোমার লিভিং এখানে লিভিং গ্রুপ কোনটা তাই না এটা হ্যালোজেনের ক্ষেত্রে তোমার ক্লোরিন ব্রোমিন আর তোমার ভিনাইল সালফারের ক্ষেত্রে সালফোনিক যে হাইড্রোজেনটা যেটা সেটা যদি সোডিয়াম সালফোনেট হয় তাহলে সোডিয়াম পারফেসড তাহলে একটা জেনারেল ডাইমিথাইল যদি আমরা কন্সেপ্টটা করি রিঅ্যাক্টিভ ডাইমিথাইল মলিকুলার স্ট্রাকচার তাহলে তো বেসিক যে চারটা কম্পোনেন্ট সেটা হচ্ছে তোমার মেইন ডাইপার ক্রোমোজোম উইথ ওভার গ্রুপ এরপর হচ্ছে তোমার ওয়াটার সলিউবল গ্রুপ এরপর হচ্ছে বেসিক গ্রুপ রিঅ্যাক্টিভ গ্রুপ আর হচ্ছে লিভিং গ্রুপ আচ্ছা ওয়াটার সলিউবল গ্রুপ হিসেবে কি অ্যামাইন গ্রুপ আছে अमाइनो एसिड ग्रुप আছে হাইড্রোজেন গ্রুপ আছে নাইট্রেট গ্রুপ আছে নাইট্রো গ্রুপ আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে রিঅ্যাক্টিভ গ্রুপ আছে ট্রাইজেন যেমন হচ্ছে তোমার এটা আছে এটা কি একটা দুইটা তিনটা অ্যাসিড কয়টা তিনটা এজন্যকে আমরা বলছি ট্রাই অ্যাসিড তাহলে ট্রাইজেন গ্রুপ আছে ট্রাইজেন একটা ফাংশনাল গ্রুপ ট্রাইজেন সাথে ক্লোরিন থাকে তাহলে কি ক্লোরোট্রাইজেন দুইটা ক্লোরিন আছে যেমন কি ডাইক্লোরো ক্লোরোট্রাইজেন এটা বুঝতেছো জি স্যার আচ্ছা একটা ক্লোরিন থাকলে মনোক্লোরোট্রাইজেন এগুলো আছে তোমার ফাংশনাল গ্রুপ আচ্ছা রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ বিনা সালফানো হতে পারে আরেকটা স্ট্রাকচার আমরা দেখছিলাম মনে আছে ফার্স্ট ক্লাসে আর ক্রোমোজোম তো মেইন করে বললাম ব্রেজিং করে হিসেবে যেমন হচ্ছে অ্যামাইনো তারপর হচ্ছে অ্যামাইনিক বেস এরপর হচ্ছে তোমার এটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ইউরেট গ্রুপ এটার নাম হচ্ছে ইউরেট গ্রুপ যেমন NH CO এটা হচ্ছে ইউরেইডো আর NaCO এটা হচ্ছে অ্যামাইড বেস এরপর তোমার দেখো আছে লিভিং গ্রুপ ক্লোরিন ব্রোমিন থাইরোল তারপর হচ্ছে তোমার নিউট্রি এরপর হচ্ছে তোমার ডাইমিথাইল থাইরোকার্বনেট কার্বনেট গ্রুপ ডাইমিথাইল থাইরোকার্বনেট यस এগুলো থাকবে হচ্ছে তোমার লিভিং গ্রুপ যেমন ক্লোরিন ব্রোমিন এগুলো থাকবে হচ্ছে তোমার হ্যালোজেনেটেড গ্রুপ আর ভিনাইল সালফার হলো তোমার এই যে এগুলো থাকবে মিথক্সি থাইরল মিথক্সি থাইরল তারপর হচ্ছে ডাইমিথাইল থাইরোকার্বনেট এইগুলো হচ্ছে তোমার লিভিং গ্রুপ তাহলে একটা জেনারেল রিঅ্যাক্টিভ ডাইসেল মলিকুলার স্ট্রাকচারে এই গ্রুপগুলো থাকে মনে থাকবে এখানে তো সি আগে তাহলে লিভিং গ্রুপ ফাংশনাল গ্রুপ ক্লোরিন লিভিং গ্রুপ সলিউবল গ্রুপ এটা হচ্ছে মেইন ডাইপার এটা এই সহজ ক্রোমোজোম এটা ডাইপার এখন আসে বিস্কুট
হিস্টোরিটা আমরা বলছি তাই না, যে ডিরেক্ট ডাই আসলে বেসিক্যালি তোমার ডেভেলপ করার পরে কালার ফাংশনাল প্রপার্টিস অনেক খারাপ ছিল, ফাইবারের সাথে কোনো স্ট্রং বন্ড ক্রিয়েশন হচ্ছে না, যে কারণে এই প্রবলেম এই লিমিটেশনটা রিমুভ করার জন্য অথবা ইমপ্রুভ করার জন্য তোমার 1956 সালে স্টিভেন এবং রাতি হইজা নতুন ডাই ডেভেলপ করে। রাতি ওনারা দুজন কেমিস্ট ইউকে আইসিআই কোম্পানি, এবং ওনারা কি করে ডিরেক্ট ডাইসের মলিকুলার স্ট্রাকচারের সাথে একটা ফাংশনাল গ্রুপ অ্যাড করে, রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ অ্যাড করে, এবং দেওয়ার পরে ওই রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ সেলুলোজের সাথে কোভ্যালেন্ট বন্ড গঠন করে সেলুলোজের সাথে স্ট্রং ভাবে একটা সেলুলোজের একটা পার্ট করতে হবে। তখন ওইটা ডাইং করার পরে ওই ডাই মলিকুলটা খুব সহজে ফাইবার থেকে বের হয়ে আসে। এর কারণে 1960 সালে সোসাইটি অফ ডায়ার্স এন্ড কালারিস্ট রেসিডেন্সিজ আছে, যে সোসাইটিটা আছে এসডিসি, এসডিসি ওনারা হচ্ছে ওনাদের গোল্ড মেডেল পুরস্কৃত করে। প্রথম যে তিনটা ডাই ছিল একটু হিসেবে হোসেন ইউলো আর হোসেন ব্রিলিয়ান্ট রেড রুবি আর হোসেন ব্লু তিনটা ইয়ার করে। এরপরে এই যে why reactive dyes are so popular, এই ধরনের একটা শর্ট কোশ্চেন আসতে পারে। why reactive dyes are so popular, এটার কারণটা হচ্ছে এই যে হিস্টোরি পড়লাম, হিস্টোরির মধ্যে আমরা বললাম যে কোভ্যালেন্ট বন্ড গঠন করে, এটা তো একটা স্ট্রং বন্ড তাই না। তার মানে কি ডাইমলিকুলগুলো দিয়ে ডাইং করার পরে তারপর যদি আমরা ওয়াশ করি তাহলে খুব সহজে রং উঠে আসবে না, কালার ফাস্টনেস ভালো হবে, তাহলে আমরা এক্সিলেন্ট কালার ফাস্টনেস প্রপার্টিজ পাচ্ছি। আচ্ছা, ব্রাইট এবং ক্লিয়ার শেড আমরা তৈরি করতে পারি। এই রিঅ্যাক্টিভ ডাইস মলিকুলার স্ট্রাকচারে আরো কি করা হয়েছে, তোমার মেটাল পার্ট অ্যাড করা হয়েছে। মেটাল এটা কি করতেছে, নরমালি কিছু ব্রিলিয়ান্ট শেড প্রোডিউসের জন্য কাজ করতেছে। তো নরমালি তোমার রিঅ্যাক্টিভ ডাইস ব্রিলিয়ান্ট ব্রাইট শেড প্রোডিউস করে, হাই লেভেলিং কোয়ালিটি, গুড ওয়াশ ফাস্টনেস, লাইট ফাস্টনেস, সিম্পল ডাই মেথড, মানে সিঙ্গেল স্টেজে ডাইং করে পাওয়া যায়। আর টেম্পারেচারটা লো টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার রিকোয়ার্ড আছে 80 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম রিকোয়ার্ড। আমরা যদি রিঅ্যাক্টিভ ডাইসকে ক্লাসিফাই করি তাহলে আমরা তিনটা মিডিয়াম আসলে বলি, নরমালি হচ্ছে কোল্ড মিডিয়াম, ডাই, তারপর হচ্ছে এপারসন মিডিয়াম, ব্র্যান্ড, কোল্ড ব্র্যান্ড, কোল্ড ব্র্যান্ড, মিডিয়াম ব্র্যান্ড, তারপর হচ্ছে পাউডার ব্র্যান্ড। বুঝতে পারছেন? কোল্ড ব্র্যান্ডের ক্ষেত্রে নরমালি রুম টেম্পারেচারে ব্র্যান্ড করা হয়, রুম টেম্পারেচারে, মিডিয়াম তোমার হচ্ছে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে করা হয়, আর বরফের ক্ষেত্রে নরমালি হচ্ছে তোমার 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, 80 85 বেশি সবচেয়ে বেশি। লাইট এবং ডার্ক শেডের ক্ষেত্রে এই ধরনের ডাইস বেশি ইউজ করা হয়। এটা ডিপেন্ড করতেছে তোমার মলিকুলার স্ট্রাকচারে। আমরা দেখলাম ফাংশনাল গ্রুপের সাথে কোনটা আছে, তোমার হ্যালোজেনেটেড আর হচ্ছে ভিনাইল সালফোনেটেড তাই না। হ্যালোজেনেটেড ক্ষেত্রে ভিনাইল সালফোনগুলো, ভিনাইল সালফোন ফাংশনাল গ্রুপ যুক্ত ডাইসগুলো নরমালি তোমার হট ব্র্যান্ড হয়ে যায়। ভিনাইল সালফোন ফাংশনাল গ্রুপ যুক্ত ডাইসগুলো তোমার হট ব্র্যান্ড হয়ে যায়। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম আমরা হচ্ছে টেম্পারেচার এখানে অ্যাক্টিভিটিসে বলা হয়েছে, ব্রড রেঞ্জটা বলা হয়েছে নরমালি 80 85
তোমার হচ্ছে হট ব্যান্ডে ডায়েট করা হয়ে থাকে। মিডিয়াম ব্যান্ড অথবা কোল্ড ব্যান্ড ইউজ হয় না, তো মিডিয়াম ব্যান্ড এটা তোমার 50, 55, 60 ডিগ্রি সেন্টিগ্রেডে ডায়েট করা হয়ে থাকে। এরপর আসে রিঅ্যাক্টিভ সিস্টেম। বুঝতে পারছো? তারপর আসে হচ্ছে রিঅ্যাক্টিভ সিস্টেম। রিঅ্যাক্টিভ সিস্টেমটা একটু দেখো। ক্রোমোজোম যে মেইন বডিটা আছে, সেই বডির মধ্যে বেসিক্যালি ক্রোমোফোর গ্রুপ আছে, সোলুবলাইজিং গ্রুপ আছে। এইগুলো যেগুলো আছে, এইগুলো কিন্তু তোমার ডায়াক্সের সাথে ফাইবারের কোনো রিঅ্যাক্টিভিটি হিসেবে খুব একটা কাজ করতেছে না। ক্রোমোজোম কোনো কালার ইম্পার্টও করে না, আবার রিঅ্যাকশনও করে না। কিন্তু ক্রোমোফোর গ্রুপ কালার ইম্পার্ট করে। আচ্ছা, তাহলে তোমার এই যে বললাম সোলুবলাইজিং গ্রুপ থাকে ক্রোমোজোমের সাথে মেইন বডিতে, তাহলে সে কালারের কন্ট্রিবিউশনে সে ভূমিকা রাখতেছে, পাশাপাশি সে ডাই ফাইবারের সাবস্ট্যান্টিভিটি ইনক্রিজ করতেছে। সাবস্ট্যান্টিভিটি হচ্ছে ফাইবার এবং ডাইসের সাথে এক ধরনের অ্যাফিনিটি তৈরি করে, যেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স লাইক অ্যাজ টেম্পারেচার প্রেসারের মাধ্যমে। এটা হচ্ছে ইনহেরেন্ট অথবা সহজাত কোনো অ্যাট্রাকশন। তাহলে ক্রোমোজোমটা বেসিক্যালি হচ্ছে ডাই এবং ফাইবারের অ্যাফিনিটিটাকে শেষ ক্যাটালিস্টের মতো ইনক্রিজ করে দিচ্ছে। আচ্ছা, reactive system that enabling the dye to form a covalent bond with the fiber and often also contributing some substance. এই যে রিঅ্যাক্টিভ গ্রুপটা আছে, এটা বেসিক্যালি হচ্ছে সেলুলোজের সাথে বন্ড করে, এবং পাশাপাশি সেলুলোজের সাথে ফাইবারের অ্যাট্রাকশন অ্যাফিনিটিটাও ইনক্রিজ করে, সাবস্ট্যান্টিভিটিটাও ইনক্রিজ করে। এরপর আছে ব্রিজিং গ্রুপ দ্যাট লিংকস দ্য রিঅ্যাকটিভ সিস্টেম। এটা তো বলার নতুন কিছু বলে গেছে। ব্রিজিং গ্রুপ রিঅ্যাকটিভ ডাইকে ডাইমলিকুলের সাথে অ্যাটাচ করছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার সোলুবলাইজিং গ্রুপ। এটা কি? এটা ওভারঅল বুঝতেই পারতেছো, সোলুবল করতেছে, দ্রবণীয় করতেছে। এই ডাইমলিকুলটা যাতে পানিতে সহজে দ্রবীভূত হয় সেটার জন্য সোলুবলাইজিং গ্রুপটা কাজ করতেছে। তাহলে এটাই হচ্ছে তোমার রিঅ্যাকটিভ সিস্টেম। এরপর আছে ইম্পর্টেন্স অফ রিঅ্যাক্টিভ গ্রুপ প্রেজেন্ট ইন রিঅ্যাক্টিভ গ্যাস। তাহলে তোমার কি ধরনের গুরুত্ব আছে ঘুরে ফিরে সে একই কথা। তোমার reactive groups do not contribute to the color aspect. একটু আগে বললাম ক্রোমোজোম হচ্ছে তোমার কালার ইম্পার্ট করে না, বাট কালার সাবস্টিটিউটিভ ভ্যারিয়েশন বাইরে সাথে। আর কালার প্রোডিউস অথবা কালার হিসেবে এটা হচ্ছে কালার হেল্ডিং হিসেবে কাজ করতেছে ক্রোমোফোর। রিঅ্যাক্টিভ গ্রুপ এই দুইটা কোনটাই করতেছে না, তবে সাবস্টিটিউটিভ কিছুটা ডাইমলিকুলার সাবস্টিটিউটিভ বাড়াচ্ছে। আর মেইন কাজটা হচ্ছে বেসিক্যালি ও মানে বন্ড তৈরি করতেছে ফাইবারের সাথে। রিঅ্যাক্টিভ গ্রুপের মেইন কাজ ফাইবারের সাথে বন্ড, কেমিক্যাল বন্ড, কোভ্যালেন্ট বন্ড গঠন করা। আচ্ছা, এরপর
এরপর হচ্ছে reactivity of vinyl sulfone group is less than that of halogenated functional group. এই যে দুই ধরনের ফাংশনাল গ্রুপ কোন থেকে বলে আসছে না, একটা হচ্ছে যে হ্যালোজেনেটেড যার সাথে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন থাকবে, যেরকম ট্রাইজেনের সাথে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন হ্যালোজেন থাকবে। আর একটা হচ্ছে ভিনাইল সালফোনেটেড সালফোনিক অ্যাসিড গ্রুপের সাথে ভিনাইল সালফোনেটেড অ্যাসিড গ্রুপের সাথে তোমার তাহলে এই যে হ্যালোজেনেটেড রিঅ্যাক্টিভিটি ভিনাইল সালফোন থেকে অলওয়েজ বেশি। তাহলে কি বুঝছো? অথবা ভিনাইল সালফোন যুক্ত রিঅ্যাক্টিভ গ্রুপ অ্যাক্টিভিটি হ্যালোজেনেটেড থেকে কম। আচ্ছা, if number of reactive group increase, এই ডাইমোলিকুলার reactive group কয়টা আছে? ডিগ্রি গ্রুপ দুইটা কয় দুটো আছে? একটা আছে, তাই না? এখানে reactive group আছে একটা। তাহলে একটা মলিকুলার ওয়েট আছে না, সেম ভাবে যদি আরেকটা রিঅ্যাক্টিভ গ্রুপ এখানে অ্যাড করতে হবে, তাহলে তার মলিকুলার ওয়েট হবে টোটাল এই মলিকুলের ডাইমলিকুলার মলিকুলার ওয়েট এটা যদি হয় তোমার 500, যদি এটা যদি হয় রিঅ্যাক্টিভ গ্রুপের মলিকুলার ওয়েট যদি হয় 100, সেম আরেকটা এখানে হলে তাহলে ডাইমলিকুলার ওয়েট হয়ে যাবে কত? 600 না, টোটাল 600 এর মধ্যে আরেকটা যোগ হবে। তাহলে number of reactive group present in the dimolecule decrease the molecular weight of increase the molecular weight of dimolecule। কারণটা হচ্ছে ডাইমোলিকুলার ফাংশনাল গ্রুপ যত বেশি যুক্ত হবে ওই ডাইসের ফাংশনালিটি তত বাড়বে। তোমার যদি দুইটা হাত দিয়ে তুমি একটা জিনিসকে দুই হাত পাশে ধরো, চারটা হাত থাকলে চার জায়গায় ধরতে পারতো না, আর শক্তভাবে ধরতে পারতো না। এই যে বিষয়টা এটা এখানে বলা হচ্ছে। এরপর রিঅ্যাক্টিভ অপশন 90%, টোটাল এক্সজশন পার্সেন্টেজ রিঅ্যাক্টিভ ডাইসের এক্সজশন পার্সেন্টেজ হচ্ছে আপ টু 90%। ঠিক আছে, তাহলে বুঝছো? এরপর আছে তোমার মলিকুলার ওয়েট অফ রিঅ্যাক্টিভ গ্রুপ। মলিকুলার ওয়েট এর রিঅ্যাক্টিভ গ্রুপের নরমালি কত থেকে 69 থেকে 211 গ্রাম পার মোল। এটা মানে একটা লোয়ার এবং আপার লিমিট এখানে দেওয়া আছে। বন্ড এনার্জি অফ হাইড্রোজেন গ্রুপ আর এই যে তোমার একটা ফাংশনাল গ্রুপ এখানে আছে, এই হাইড্রোজেনের যে ফাংশনাল রিঅ্যাক্টিভ গ্রুপ আছে এর মধ্যে তোমার ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন চারটা তোমার হ্যালোজেন যুক্ত যে ফাংশনাল গ্রুপ আছে তার মধ্যে যদি তোমার ক্লোরিন থাকে তাহলে ক্লোরিন যুক্ত, ধরো এখানে ক্লোরিন আছে, ক্লোরিন যুক্ত এই রিঅ্যাক্টিভ গ্রুপ ফাইবারের সাথে বন্ড গঠন করতে তার মিনিমাম এনার্জির প্রয়োজন হচ্ছে 102 কিলো জুল পার মিনিট। মাইনাস কত জুল কিলো জুল দরকার? 102 কিলো জুল পার মোল এনার্জি দরকার। আচ্ছা, ক্লোরিন হচ্ছে 74 কিলো জুল পার মোল, ব্রোমিন হচ্ছে 64 কিলো জুল পার মোল, আর আয়োডিন হচ্ছে আরো কম। আয়োডিনের তোমার হচ্ছে 56 কিলো জুল পার মোল। বিষয়টা হচ্ছে দেখো এই চারটা হ্যালোজেনের মধ্যেও
সবগুলো সমান রিঅ্যাক্টিভ না। ক্লোরিনের জন্য অনেক বেশি এনার্জি প্রয়োজন বরফ ক্রিয়েশনের ক্ষেত্রে। কথা কি বুঝতেছো? আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে মিডিয়াম ৭৪ কিলোজুল, আর ব্রোমিনের এবং আয়োডিনের ক্ষেত্রে আরো কম, কাছাকাছি হতে পারে। তা সেক্ষেত্রে আয়োডিন সবচেয়ে বেশি, আয়োডিনের মাত্র 56 কিলোজুল পার মোল। তার মানে হচ্ছে খুব সহজে আয়োডিন ফাইবারের সাথে বন্ড করতে পারে, আয়োডিন যুক্ত ফাংশনাল গ্রুপ ফাইবারের সাথে বন্ড করতে পারে। তার মানে এই চারটার মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ কোনটা হবে? আয়োডিন, তাই না? আয়োডিন যুক্ত যে ফাংশনাল গ্রুপগুলো তার রিঅ্যাক্টিভিটি অনেক বেশি হবে। তার থেকে একটু বেশি হবে কম হবে ব্রোমিন, তার চেয়ে কম হবে ক্লোরিন। ক্লোরিনের হচ্ছে বন্ড ক্রিয়েশন রিঅ্যাক্টিভিটি অথবা অ্যাক্টিভিটি সবচেয়ে কম। মিডিয়াম বলা চলে হচ্ছে ক্লোরিন। এখন আয়োডিনের রিঅ্যাক্টিভিটি অনেক হাই হওয়ার কারণে আনলেভেল ডাই হওয়ার পসিবিলিটি। ধরো একটা গ্লাসের মধ্যে তুমি ডাইস, এটা একটা পাত্র অথবা গ্লাস, এর মধ্যে তোমার রেড কালার আছে, রেড কালার একটা ফাইবার দিলে এই রেড কালার মলিকিউলের মধ্যে ফাংশনাল গ্রুপের মধ্যে তোমার আয়োডিন যুক্ত ফাংশনাল এই আয়োডিন, এই ব্যাটা রিঅ্যাক্টিভিটি এত বেশি যে একটা ফাইবারের ভিতরে খুব সহজে গ্লাস আছে, গ্লাস শেষ করে দিবে। তাহলে তোমার রিঅ্যাক্টিভিটি হাই হওয়ার কারণে এই ফাইবারের মধ্যে কোথাও কোথাও একটা সাইড বেশি পরিমাণ সে একসাথে হয়। ফাইবার এবং ডাইসের অ্যাফিনিটি এত বেশি এবং সরি রিঅ্যাক্টিভ পরিমাণ রিঅ্যাক্টিভিটি এত বেশি যে খুব সহজে একটা জায়গায় বন্ড ক্রিয়েশন করতেছে আর লেভেল শেপ হওয়ার পসিবিলিটি। এটা হচ্ছে ক্লোরিন, এই যে ক্লোরিন যুক্ত মিডিয়াম যে রিঅ্যাক্টিভিটির হ্যালোজেনেটেড রিঅ্যাক্টিভ গ্রুপ, এইগুলিতে যেমন এমসিটি একটা থাকে ক্লোরিন, তারপর ডিসিটি দুটো ক্লোরিন, এইগুলো বেসিক্যালি হচ্ছে তোমার বন্ড ক্রিয়েশনের জন্য হ্যালোজেনেটেডের মধ্যে এটা বেশি প্রেফার করা হয়। ক্লোরিন হ্যালোজেনেটেড রিঅ্যাক্টিভ গ্রুপগুলো বেশি প্রেফার করে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো বিষয়? আচ্ছা, মলিকুলার ওয়েট বাড়লে তোমার রিঅ্যাক্টিভিটি বাড়বে বললাম তো কি কারণে? সংখ্যা রিঅ্যাক্টিভ গ্রুপের সংখ্যা বাড়লে বন্ডের হার বাড়বে। আচ্ছা, এই কথাগুলো এখানে বলা হয়েছে। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি ক্লোরিনের হচ্ছে কম। আরেকটা জিনিস হচ্ছে এখানে বিষয়, তোমার এখানে যদি তোমার আয়োডিন থাকতো তাহলে রিঅ্যাক্টিভিটি অনেক হাই হতো, লেভেলে হতো, আবার হচ্ছে তোমার হাইড্রোলাইসিস হওয়ার পসিবিলিটি বেশি। তার মানে যে এই রিঅ্যাক্টিভিটি এত বেশি যে ফাইবারের সাথে বন্ড গঠনের সুযোগ না পেলে সে পানির সাথে বিক্রিয়া করে, পানির হাইড্রোক্সাইড গ্রুপের সাথে বিক্রিয়া করে পানির সাথে মিশে যেত, তখন আর ফাইবারের সাথে তার কোনো অ্যাফিনিটি থাকে না। কথা কি বুঝছো? তার মানে
এই যে তোমার রিঅ্যাক্টিভিটি অনেক বেশি থাকলে যে আমরা এটা নিব তার কোনো সুযোগ নেই। তার মানে আয়োডিন হ্যালোজেনের একটা রিঅ্যাক্টিভ গ্রুপ আমরা নিতে পারতেছি। কারণটা হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি অনেক হাই কারণে এটা আনলেবেল ডাইং দিচ্ছে, পাশাপাশি হচ্ছে হাইড্রোলাইসিস হওয়ার পসিবিলিটি বেশি হচ্ছে। আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে সবচেয়ে যাবে হচ্ছে রিঅ্যাক্টিভিটি কম এবং হাইড্রোলাইসিস হওয়ার পসিবিলিটি অনেক। আর এর বাইরে যদি আমরা এটা হ্যালোজেনেটেড পার্ট দেই, আমরা যদি ভিনাইল সালফারের কথা চিন্তা করি তার রিঅ্যাক্টিভিটি অনেক কম। হ্যালোজেনেটেড থেকে ভিনাইল সালফারের রিঅ্যাক্টিভিটি অনেক কম, যে কারণে এটা হচ্ছে আনলেবেল ডাইং হওয়ার পসিবিলিটি অনেক কম এবং হাইড্রোলাইসিস হওয়ার পসিবিলিটি কম। তবে এই ভিনাইল সালফারযুক্ত রিঅ্যাক্টিভ ডাইসের সাবস্ট্রাকটিভিটি, রিঅ্যাক্টিভিটি, অ্যাফিনিটি আমরা বাড়াইতে পারি টেম্পারেচার এবং পিএইচ নিয়ন্ত্রণের মাধ্যমে। সেই ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ায় দেই এবং পিএইচ যদি আমরা অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে রাখতে পারি, তাহলে ভিনাইল সালফার যুক্ত ফাংশনাল গ্রুপ যুক্ত রিঅ্যাক্টিভ ডাই তার রিঅ্যাক্টিভিটি ভালো হবে। আচ্ছা, এই জন্য ভিনাইল সালফার যুক্ত রিঅ্যাক্টিভ ডাই নরমালি হট ব্যান্ডে ডাই করা হয়। হট ব্যান্ড ডাই বলা হয়। যেমন জেনারেলি লো মলিকুলার ডাইসের হট ব্যান্ড সালফার গ্রুপের মোনোসোলিড কোয়ান্টিটি ইজ নট স্টেবল। তবে ভিনাইল সালফারের একটা বড় সমস্যা হচ্ছে এটা সলিবিলিটি বেশি। আচ্ছা, আর লেস অ্যাফিনিটি ডাইস আর রিস্টোর প্যাড, ওই যে প্যাডিং করা হয় না, একটা রোলারের মাঝখান দিয়ে জাস্ট হচ্ছে ডাইস সলিউশন ক্রিস্টাল দিয়ে ইনজেক্ট করে দেওয়া হয়। এটা হচ্ছে অ্যাডজাস্ট মেথড না, এটা প্যাডিং মেথড। এখন আছে ক্রাইটেরিয়া অফ সেলুলোজ ফর অ্যাডহেসিভ রিঅ্যাক্টিভ। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটা সেলুলোজের গ্লুকোসিক ইউনিটটা কনসিডার করি, তাহলে আমরা চিত্রটা কেমন পাবো? এখানে কার্বন কয়টা আছে বেঞ্জিন থেকে? 1 2 3 4 5 6টা কার্বন, তাই না? এইটাই জাস্ট হচ্ছে সেলুলোজের পলিমার স্ট্রাকচার। একই গ্লুকোসিক ইউনিট, এটা কি হচ্ছে তোমার উল্টায় যাচ্ছে। এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার মধ্যে পার্থক্য কি? একই জিনিস কিন্তু উল্টা। এটা হচ্ছে এভাবে এখানে আছে সালফার উপরে, এটা সালফার নিচে। আর কোনো পার্থক্য নেই। পলিমারটা এরকম, এই জন্য কটন ফাইবারকে খুব সহজে টুইস্ট দিলে টুইস্টার ধরে রাখে। এই মলিকুলার স্ট্রাকচারটা হচ্ছে প্লাস সালফার। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে দেখো, এটা একটা সেলুলোজ, কটন ফাইবারের সেলুলোজিক স্ট্রাকচার। কটন ফাইবারের মধ্যে 94 থেকে 96% হচ্ছে সেলুলোজ। কি? সেলুলোজ। তার মানে একটা ফাইবারের সেলুলোজের সাথে রিঅ্যাক্টিভে কিভাবে রিঅ্যাকশন করে, বন্ড গঠন করে, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে ফুল কটন ফ্যাব্রিক
এর অথবা সেলুলোজিক যত ফাইবার টু রিঅ্যাক্টিভ গ্যাসের অ্যাট্রাকশন টেম্পল বন্ড আমরা বুঝতে পারি। বিষয়টা হচ্ছে রিঅ্যাকটিভ গ্রুপ, এই যে রিঅ্যাকটিভ গ্রুপটা এটা হচ্ছে এই সেলুলোজের কোন পার্টের সাথে রিঅ্যাকশন করবে বলতে পারো? স্যার ওই যে পানি অংশটা এখানে একটা গ্লুকোজের ইউনিটের সাথে এই পলিমার সেলের সেলুলোজের পলিমার সেলের সবচেয়ে ছোট ইউনিটটাই একটা গ্লুকোজ, তাই না? আলফা গ্লুকোজ, তাই না? গ্লুকোজ ইউনিট। আচ্ছা, এইখানে কার্বন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা। দেখো এখানে টোটাল হাইড্রোক্সিল গ্রুপ কয়টা আছে? এই একটা গ্লুকোজ ইউনিটে হাইড্রোক্সিল গ্রুপ কয়টা আছে? তিনটা আছে। কয়টা আছে? তিনটা আছে। এক নম্বরটা আছে তোমার এই দুই নম্বরে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে কার্বনে, তিন নম্বরে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে তিন নম্বর কার্বনে, ছয় নম্বরে কার্বনে আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। অনেকে বুঝতে পারছো? এটা ছয় নম্বর কার্বন, এর সাথে একটা হাইড্রোক্সিল। তাহলে আর এক নম্বর কার্বনে কি আছে? এক নম্বর কার্বনে কি আছে? CO আছে না? আছে? CHO আছে না? এটা হচ্ছে কিটোনিক না? কিটোনিক গ্রুপ না? আর এটা অ্যালডিহাইড না? অ্যালডিহাইড আর কিটোনিক। এই দুইটা গ্রুপ মিলে এক নম্বর কার্বনটাকে এরা কি করে হ্যামি অ্যাসিডাল প্রপার্টিজ দিয়ে দেয়। হ্যামি অ্যাসিডাল কার্ব প্রপার্টিজ। সো হেভি ইজ ইট প্রপার্টিজ কি? হ্যামি অ্যাসিডাল প্রপার্টিজটা হচ্ছে কিছুটা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক কন্ডিশন না হাফ অ্যাসিডিক কন্ডিশন। আচ্ছা, এখন আসো এক নম্বর কার্বনাইজেশন থেকে শেষ। একটা ছোট্ট ইউনিট গ্লুকোজের মানে এই যে ছোট্ট একটা কটন ফাইবার থেকে যদি আমি অ্যানালাইসিস করি এর মধ্যে মোর দেন 5000 এরকম গ্লুকোজ আছে, মানে একদম মলিকুলার স্ট্রাকচার। তাহলে সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি তার যে স্ট্রাকচারের মধ্যে এক নম্বর কার্বনের প্রপার্টিজ আমরা দেখলাম, দুই নম্বর কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে CH আর COH, OH টা হচ্ছে দুই নম্বর কার্বনে আছে, তিন নম্বর কার্বনে আছে আর হচ্ছে তোমার ছয় নম্বর কার্বনে আছে। এই যে একটা গ্লুকোজের ইউনিট এর মধ্যে এই যে 2 এবং 3 নম্বর কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপ আছে এই হাইড্রোক্সিল গ্রুপকে বলা হয় সেকেন্ডারি হাইড্রোক্সিল। সেকেন্ডারি হাইড্রোক্সিল। 6 নম্বর কার্বনের সাথে যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে এটাকে বলা হয় প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপ। বলে বুঝছো? প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপ। আচ্ছা, এই যে ছোট্ট গ্লুকোজের ইউনিট এর মধ্যে এই প্রাইম 6 নম্বর কার্বনের যে প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এর রিঅ্যাক্টিভিটি অনেক হাই। কথা কি বুঝছো? যতগুলো হাইড্রোক্সিল গ্রুপ আছে তিনটার মধ্যে একটা 6 নম্বর কার্বনের এই হাইড্রোক্সিল গ্রুপটা সবচেয়ে বেশি শক্তিশালী। বুঝছো? এখন এই যে রিঅ্যাক্টিভ গ্রুপটা বেসিক্যালি এইখানে তোমার বন্ধ, এইখান থেকে এইখানে ধরো ডিসিপি ডাইক্লোরোট্রাইজিন এই
সেলুলোজকে ডাইন করার জন্য এই হাইড্রোজেনকে ডাইন করার জন্য দিছে দেওয়ার পরে এই ডাইসের মেইনলি ফাংশনাল গ্রুপে এইখানে মধ্যে সবচেয়ে রিঅ্যাক্টিভ যে হাইড্রোক্সিল গ্রুপ তাকে খুঁজে নিয়ে তার সাথে রিঅ্যাকশন করবে কিভাবে জাস্ট এখানে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করবে এখান থেকে হাইড্রোজেন আর ক্লোরিন অ্যানায়ন ক্যাটায়ন না এরা দুইজন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডিউস করবে এবং এই পুরোটাই যে ফাংশনাল গ্রুপটা আছে এইটা কি করবে এখানে এসে হবে এবং পুরো ডাই মলিকিউলটা এই সেলুলোজের একটা পার্টে পড়বে এই সেলুলোজটাকে যদি তুমি সংক্ষিপ্তভাবে সেল ও এইচ পুরো স্ট্রাকচারটাকে তুমি যদি সেল সেল আর এইটুকুতে লেখো ওএস কোথায় গেছে পুরো এই স্ট্রাকচারটাকে তুমি সেলুলোজের অংশ হিসেবে আর এটা হচ্ছে 6 নম্বর কার্বন ওএস তাহলে এইখানে বেসিক্যালি এটা রিঅ্যাকশন হয়ে এটাকে সরায় দিয়ে হাইড্রোজেন সরায় সেল ও তারপরে আর বাদ থাকলো কি তাহলে হাইড্রোজেন ঠিক আছে তাহলে এই যে ডাইটা এই ডাইটাকে ছোট্ট একটা বিন্দু যদি সেল ও তাহলে সেলুলোজের একটা ডাইরেক্ট পার্টে পরিণত হয়ে গেল ডাইটা কথাই বুঝছো এটা হচ্ছে তোমার এইখানে বেসিক্যালি কি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে স্ট্রং কোভ্যালেন্ট বন্ডটা এখন আসলে তোমাদের এই নোটের মধ্যে কি আছে সেইগুলো একটা ঝামেলা করবে প্রথমে আছে তোমার এইগুলোকে সেকেন্ডারি তোমার প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপ আর দুইটা সেকেন্ডারি হাইড্রোক্সিল গ্রুপ প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপ কোথায় আছে 6 নম্বর কার্বনে আর সেকেন্ডারি হাইড্রোক্সিল গ্রুপ আছে কোথায় 2 এবং 3 প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে খুব হাইলি রিঅ্যাক্টিভ দেন সেকেন্ডারি হাইড্রোক্সিল আচ্ছা C2 হাইড্রোক্সিল গ্রুপ is more supposed to be acidic এই C2 আর C3 থেকে স্লাইটলি acidic আচ্ছা আর the hemicyclic acidic group at CA1 position is the most active এক নম্বর কার্বনের যে হ্যামি অ্যাসিটাল প্রপার্টিজ অ্যালডিহাইড এবং কিটোন প্রথমেই বলে দিয়েছিলাম এই যে অ্যালডিহাইড এবং কিটোন তাহলে একটা সেলুলোজের গ্লুকোসিক একটা ইউনিট 5000 এর মধ্যে একটা ইউনিটকে যদি কনসিডার করি সেটার মধ্যে বেসিক্যালি 6 নম্বর কার্বনের সাথে যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে সেটার সাথে তোমার রিঅ্যাক্টিভটা আছে রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপটা রিঅ্যাকশন করবে কোভ্যালেন্ট বন্ড বুঝছো মেকানিজম আচ্ছা the reaction between reactive and cellular chemicals predominant primary hydrogen celluloid celluloid সম্পর্কে পুরো বোর্ডে হাইড্রোজেন একটা হচ্ছে 6 নম্বরের হাইড্রোক্সিল গ্রুপ তাহলে কি হলো পুরো ডাইটা সেলুলোজ সাথে একটা এবং এই রিঅ্যাক্টিভ গ্রুপের দুইটা ক্লোরিন আছে দুই পাশে সে ডাবল হাইড্রোক্সিলুলোজের সাথে অ্যাটাচ করেছে ঠিক আছে এটা ডাইক্লোরোটাইন এটা হচ্ছে যদি এই সেলুলোজের সাথে বিক্রিয়া না করতো তাহলে পানির হাইড্রোক্সিল গ্রুপের সাথে বিক্রিয়া করতো তাহলে কি হতো এই ডাইটা এখানে থেকে ক্লোরিন রিপ্লেস করতো হাইড্রোক্সিল গ্রুপ যদি কোথা থেকে পানি তখন এটা কি বলতো হাইড্রোলাইসিস এটা কিন্তু সেলুলোজের সাথে রিঅ্যাকশন করে বন্ড গঠন করে পানির হাইড্রোক্সিল গ্রুপের সাথে এটাকে বলা হাইড্রোলাইসিস অফ রিঅ্যাক্টিভিটি এটা হলো মেকানিজম এখন আসো ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপের উপর ডিপেন্ড করে হ্যালোজেনেটেড হতে পারে ভিনাইল সালফার হতে পারে তারপর হচ্ছে তোমার হ্যালোজেনের মধ্যে আবার ট্রাইজিন পিরিমিডিন উইনর জালিন আছে আর অ্যাক্টিভিটি যেটা বললাম আর ব্র্যান্ডের উপরে যদি আমরা ট্যাবলেটসের উপর হট ব্র্যান্ড কোল্ড ব্র্যান্ড অ্যাক্টিভিটির উপর হাইলি মডারেট আর লো ট্রেড নেম
ট্রেড নেমটা হচ্ছে তোমার ক্রুশিয়াল, মানে এই যে ট্রেড বাণিজ্য, এই রিঅ্যাক্টিভ ডাই সবগুলো এক একটা এক এক কোম্পানি এক এক নামে রিঅ্যাক্টিভ ডাই বাজাচ্ছে। ধরো তোমার হচ্ছে কোন একটা কনজিউমার প্রোডাক্ট, ধরো তোমার কি বলতে পারে জুস, ম্যাঙ্গো জুস, এক এক কোম্পানি এক এক নামে বাজাচ্ছে, কিন্তু জুস তো ম্যাঙ্গো। আচ্ছা, এই প্রসেস হচ্ছে সেই ম্যাঙ্গো জুস, ধরো এক কোম্পানি এক এক ভাবে দিচ্ছে। আর ম্যানুফ্যাকচারার ধরো ব্রান্ড আছে, আকিজ আছে, আর কান্ট্রি ধরো বাংলাদেশ, ইন্ডিয়া, এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। কেমিস্ট্রি মেকানিজম, ক্যারেক্টারিস্টিক্স অফ রিঅ্যাক্টিভ গ্রুপ অফ রিঅ্যাক্টিভ, মোটামুটি মেকানিজম পড়ানো হয়ে গেছে, পড়লে একদম সব এই যেমন হচ্ছে এগুলো আমি একটু আগে বললাম, এগুলো আমি বলছি স্লাইডে করে আছে না? হ্যাঁ। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট ইউজ ফর ডাইং অফ রিঅ্যাক্টিভস, কি কি ধরনের রিঅ্যাক্টিভ ডাই ডাইং এর ক্ষেত্রে কি কি লাগে, স্পট লাগে, অ্যালকালি লাগে, আর ডিটারজেন্ট এগুলো লাগে, লেভেল এজেন্ট কোটিং এজেন্ট লাগে। সর্টের কাজ হচ্ছে তোমার নরমালি হচ্ছে এই যে সেলুলোজ সর্টের তো দেখবে, সেলুলোজ রেয়ানা নেগেটিভিটি ওটা একটা বলছিলাম তোমার সেলুলোজের সারফেস হচ্ছে তোমার অ্যামিনো, মেকানিজম তুমি পড়ছিলাম মনে আছে, আর হচ্ছে ডাইসো অ্যামিনো, মাঝখানে কি রিপালশন হয় না, রিপালশন একটা এই ফাইবার সারফেস কি পার্শিয়ালি পজিটিভ করে দেওয়ার জন্য স্পট হিসেবে সোডিয়াম ক্লোরাইড যেটা ইউজ করে না কেন সোডিয়াম, এটা কি করে জাস্ট হচ্ছে এই সারফেসটাকে পার্শিয়ালি সোডিয়াম পার্শিয়ালি পজিটিভ, ঠিক আছে। তখন এই রিঅ্যাক্টিভ ডাই ফাইবারের সাথে অ্যাফিনিটি ঠিক করে, এটা হচ্ছে তোমার एक न्यूट्रलाइज द इलेक्ट्रोनेगेटिविटी of carbon surface, तो हमें carbon surface पर point emergent solution includes extra ability to pull the dye inside the pipe, तो ये ability extra ability create कर, और alkali basically हमें pH টাকে মেইনটেইন করে, এর বাইরে আরেকটা কাজ করে হচ্ছে ডাই এবং ফাইবার যে একটা গ্রুপ বন্ড গঠন করে না, সেই বন্ডে সাহায্য করে এবং বন্ডের স্ট্রেংথ ফিক্সিং এগুলোতে সাহায্য করে, ইউরিয়া পেনিট্রেশনের সাহায্য করে, আর বিভিন্ন ধরনের ডিটারজেন্ট আছে এগুলো লেভেলাইজেশন হচ্ছে, আর তোমার ডাই যাতে লেভেল ডাই হয় খুব সহজে না লেভেল না মাইগ্রেশন যাতে মিলে হয় সেটা আচ্ছা। ডাই মেকানিজম এক্সজস্ট ওয়াশ সিম্পল জিনিস মেকানিজম না আমরা অনেক কথা বলেছি, অ্যাপ্লিকেশনটা দেখো pH of the dye bath, amount of alkali, dyeing temperature, electrolyte, time, diffraction, কয়েকটা জিনিস আমাদের লাগে, আমরা যখন ল্যাবে কাজ করতে যাব তো এই জিনিসগুলো লাগে। তোমার ওই বাতের pH নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অ্যালকালি ইউজ করতে হবে, টেম্পারেচার আমাদের দিতে হবে, ডাইসের ওভার টেম্পারেচার কোল্ড ব্যান্ড না হট ব্যান্ড তার উপর টেম্পারেচার সেট করতে হবে, আর সল্ট দিতে হবে ইলেক্ট্রোলাইট হিসেবে, টাইমটা দিতে হবে, তাই না, যে আমরা 40 মিনিট না 60 মিনিট সল্ট দেখে আসি। তোমার হচ্ছে 1 কেজি ফ্যাব্রিকের জন্য তো তুমি 500 লিটার পানি দিতে পারবে, লিকার এবং রেশিও মানে দ্রবণের রঙের দ্রবণ এবং ফ্যাব্রিকের ওজনের উপর ডিপেন্ড করে আমাদের রেসিপিটি সাজাতে হবে। আচ্ছা, ডিফারেন্ট মেথডস অফ রিঅ্যাক্টিভ ডাই, এটা একটা প্যাড বেস মেথড আছে, প্যাড বেস কন্টিনিউয়াস মেথড আছে, আর তোমার ডিসকন্টিনিউয়াস আছে, প্যাড ডাই মেথড আছে, প্যাড ডিসক্রিট মেথড আছে। পোর প্যাড বেস মেথডের ক্ষেত্রে ফ্যাব্রিক একটা ডাইস কেমিক্যাল একটা গুণানো হয়, এগুলো হচ্ছে প্যাড রোলার লেভেল যে জাস্ট হচ্ছে ডাই সলিউশনের প্রাপ্তটা প্রমাণের পরে এই রোলারের মাঝখানে ক্লোজ রোলার মাঝখানে সাজানো করা হয়, যে এটাকে কি করা হয় রোল আকারে 1220 মিটার ঘোরানো হয় পলিথিন দিয়ে, এরপর সেটাকে ওয়াশ করা হয়, হট ওয়াশ, কোল্ড ওয়াশ, কোল্ড ওয়াশ, হট ওয়াশ, কোল্ড ওয়াশ, তিনটা ওয়াশ দেওয়া হয়। আর স্ট্রিপিং যেটা ধরো কোনো কারণে কালারটা হচ্ছে লাইট কালার, ডার্ক কালার অথবা শেডটা ঠিকঠাক মতো হয়, তো সেক্ষেত্রে তোমার কি করা হয় কালারটা তুলে ফেলার প্রয়োজন হয়,
এটাকে বলে স্ট্রিপিং। এক্সেস মানে আনইভেন ডাইং হলে অথবা তোমার যে মানে ডাইটা ঠিকঠাক মতো না হলে সেক্ষেত্রে অনেক সময় ডাইস ইলেভেন কিছু অথবা সংকট। তো সেক্ষেত্রে হাইড্রোস দিলে পরে মানে একটা ব্লেস হয়ে যায়, সাদা হয়ে কালার উঠে যায়। আর যদি ফরমেট অ্যাসেট দাও তাহলে সেটাকে ফরমেট অ্যাসেট দিলে পার্শিয়ালি কিছু কালার উঠে যায়, এরপর আবার নতুন হাইড্রেশন দিয়ে ডাই করা হয়। এটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ রিঅ্যাক্টিভ ডাই একটু আগে বলবো। এটা নরমালি সেলুলোজার হাইড্রোক্সিল গ্রুপের সাথে রিঅ্যাকশন করার কথা রিঅ্যাক্টিভ ডাইসের কিন্তু করে না। সে কি করে, রিঅ্যাক্টিভিটি ভ্যারিয়েশনের কারণে পানির হাইড্রোক্সিল গ্রুপের সাথে বিক্রিয়া করে পানির একটা পার্ট তৈরি করে। এইজন্য রিঅ্যাক্টিভ ডাইসের এক্সজশন পার্সেন্টেজ বলা হয় হচ্ছে তোমার 80 থেকে 85%, বাকি 15% হচ্ছে পানির সাথে মিশে যায়, এটা আর টাইপ করা যায় না। তার মানে হচ্ছে ওই যে প্রচুর পরিমাণ পানি নদী নালাতে কালার দেখো না, ডাইভ করার পর ডাইভাতে থেকে যায় না পানির সাথে, এই হাইড্রোলাইসিস কারণ। কারণ বাংলাদেশে 95% কটনই ডাইভ হয় রিঅ্যাক্টিভ ডাইভ, এই হাইড্রোলাইসিসের কারণে এটা হয়ে যায়। আচ্ছা, প্রিভেনশন অফ হাইড্রোলাইসিস এর ক্ষেত্রে হচ্ছে আমাদের টেম্পারেচারটা বাড়ায় রাখতে হবে। যত কম টেম্পারেচার হবে না হাইড্রোলাইসিস পরিমাণ বাড়বে, ডিপেন্ড অন টাইপস অফ ডাইস। আর ওই সলিউশন অ্যালকালি এবং ডাই সলিউশন, কেমিক্যাল সলিউশন বেশি সময় বানায় রাখা যাবে না, বানানোর সাথে সাথে এটাকে যাতে ইউজ করা যায় সেটা রাখতে হবে। আর পটাশিয়াম মিক্সিং করতে হবে। পটাশিয়াম প্রবলেম ডিউ টু হাইড্রোলাইসিস শেষ হয়ে যাবে, আজকে এটা শেষ হয়ে যাবে, এটা মানে জানি। হাইড্রোলাইসিসের কারণে কি কি হয় সেই জিনিসগুলো এখানে আছে। ধরো 100 কেজি ডাইস দিয়ে তুমি 1000 কেজি কাপড় রং করলে, 100 কেজি ডাইসে তোমার যদি 85% এক্সজশন হয় তার মানে 65 কেজি ডাইস হবে, বাকি 15 কেজি ডাইস ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। 1 কেজি ডাইসের দাম হচ্ছে 3-4000 টাকা। একটা ইকোনমিক্যাল ওয়েস্টেজ, তারপর হচ্ছে এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর। এই জিনিসগুলো এখানে লেখা আছে। How to minimize the dihydrolysis, আমরা dihydrolysis minimize করার জন্য এখানে দুইটা রেশিও আছে, আর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে Kr/Kh, এটা একটু বুঝে শেষ একটু পরে লিখে নিলাম। এখন ক্লাস আছে জি স্যার। স্যার Kr হচ্ছে তোমার ডাই মলিকিউল অ্যাবজর্পশন অ্যামাউন্ট। অ্যাবজর্পশন তো বুঝো, সাইলের সারফেসে জমা হবে। আর Kh হচ্ছে ডাই মলিকিউল ডিফিউশন অ্যামাউন্ট অথবা মাইগ্রেশন। ডিফিউশন মানে সাইলের ভিতরে পড়ে, গায়ের থেকে ভিতরের দিকে যে গায়ের ভিতর যে ছড়ায়। আচ্ছা, এই ভ্যালু নরমালি হয় তোমার 1। যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে এই ফাইবারের গায়ে যতগুলো ডায়ামিটার এসে জমা হচ্ছে সেটা ভিতর থেকে ততগুলি ছড়ায় যাচ্ছে, ঠিক আছে। যদি ডিফিউশন এবং অ্যাবজর্পশন ইকুয়াল হয় তাহলে তার ভ্যালু হচ্ছে Kr/Kh হচ্ছে 1। যদি তোমার Kr/K যদি লেস দেন 1 হয় তার মানে হচ্ছে ডাইমলিকুলার অ্যাবজর্পশন থেকে তোমার ডিফিউশন বেশি হবে, তার মানে কি লেভেল র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। তোমার এখানে দুটো আসছে, তিনটাই খুব সরাই দিচ্ছে, তারপর সে মাইগ্রেশন প্রসেস চলতে এসে এখানে আস্তে আস্তে সরাই দিচ্ছে, তার মানে একদম লেভেল র্যাঙ্ক। যদি Kr/Kh ভ্যালু greater than 1 হয় তার মানে হচ্ছে তোমার মাইগ্রেশন থেকে অ্যাবজর্পশন অনেক বেশি হবে। তখন কি হবে, ধরো এই স্যান্ডেল দিয়ে প্রচুর পরিমাণ ডায়ামিটার আসছে, কিন্তু এখানে আস্তে আস্তে এখানে আসছে, তখন এমন হতে পারে একটা জায়গাতে মাইগ্রেশন হচ্ছে না, ফাঁকা জায়গায় যাচ্ছে না, এই জায়গাতে তোমার হচ্ছে ডাই বেশি থাকার কারণে তোমার ডার্ক লাইট ডার্কার শেড হবে। এই যে বিষয়টা এটা হচ্ছে Kr/Kh, এটা যদি প্রপারলি মেইনটেইন হয় তাহলে তোমার হাইড্রোলাইসিসটা ঠিকঠাক হবে। এরপর হচ্ছে তোমার রিইউজ অফ হাইড্রোলাইসিস অফ রিঅ্যাক্টেন্ট। দুইটা ভাবে আমরা হাইড্রোলাইসিস
ইউজ করতে পারি। একটা হচ্ছে আমরা ওল্ড প্রোটিন ন্যাচারাল প্রোটিন নাইলন এবং উল, এটা ডাইয়ের ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি। আর একটা হচ্ছে জুট ফ্যাব্রিক ডাই করতে পারি। ঠিক আছে, এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে তোমার ক্যাটানাইজিং। রিঅ্যাক্টিভ ডাই দিয়ে কাপড় ডাইং করার আগে ক্যাটানাইজার দিয়ে ক্যাটানাইজেশন করা, ওই যে সারফেসটা ছিল কি অ্যানোয়াইড, রিঅ্যাক্টিভ ডাই ছিল রিঅ্যাক্টিভ ডাই হচ্ছে অ্যানোয়াইড আর সেলুলোজ সারফেস অ্যানোয়াইড, এই দুটাকে আমরা জন্য প্রচুর সল্ট ইউজ করছি। সেটা না করে ডাইনের আগেই যদি কটন ফাইবারকে আমরা ক্যাটানাইজেশন দিয়ে ক্যাটানাইজ করে নিতে পারি, তা সল্টটা আমাদের কম অথবা না ইউজ করলেও হবে। আর ডাই কোড এগুলো আছে